সম্মানিত সুধীমণ্ডলী, মানুষ মানুষের কল্যাণে প্রতিদিনের পক্ষ থেকে আজকের এই অনলাইন সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। যদিও এটি আমার কন্ডাক্ট করার কথা ছিল না, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যারা সঞ্চালন করবার কথা তারা অনুপস্থিত থাকার কারণে আমাকে এই কাজটি করে নিতে হচ্ছে। সুতরাং অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আমিও প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি। আমাদের মাঝে আজকে আমাদের শিরোনামটি হলো যে করোনাকালে শিক্ষা ভাবনা। এই প্রায় 1.5 বছর পুরো পৃথিবী আক্রান্ত করোনাতে। এখন আমাদের নিঃশ্বাসে বিষাক্ত বাতাস। এখন আমাদের লড়াইটি জীবনের, এটি শিক্ষার নাকি স্বাস্থ্যের নাকি আমাদের বাসস্থানের মৌলিক অধিকারের কোন কোন জায়গা থেকে ব্যাহত হচ্ছে সেটিও আমাদের ভাবতে হচ্ছে। তবে সবার আগে ভাবতে হচ্ছে আমাদের বেঁচে থাকা নিয়ে, পৃথিবীর বেঁচে থাকা নিয়ে। পৃথিবীতে এরকম মহামারী আগেও এসেছিল, এখনো এসেছে। সেই মহামারীতে বারবার পৃথিবীর মানুষ উত্তরণ করেছে। আমরা আশা করছি এবারও সেই জায়গা থেকে উত্তরণ করব। তবে দীর্ঘ সময় ধরে আমরা খুব লক্ষ্য করছি যে পৃথিবীতে এখন আর সুবাতাস নেই। সে সুবাতাস থেকে সঙ্গত কারণেই শিক্ষাও খুবভাবে বঞ্চিত হয়েছে। নিশ্চয়ই সেসব কথা আমাদের আজকে যারা প্যানেল আলোচক বৃন্দ রয়েছেন তারা সেসব আলোচনায় আসবেন। আমি প্যানেল আলোচকদের আপনাদের সামনে পরিচিত করে দিতে চাই। প্রথমে রয়েছেন শ্রদ্ধেয় আফসার আলী, সহকারী অধ্যাপক, স্টামফোর্ড ইউনিভার্সিটি। রয়েছেন, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আফসার আহমেদ, উনি স্টামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংগঠনের নেতা। উপস্থিত রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, হাতিমারা কলেজ গাজীপুরের সহকারী অধ্যাপক, এবং রয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি যোগ দিয়েছেন গাজীপুর প্রেসিডেন্সি কলেজ থেকে। উনি সেখানকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন এই অনলাইন পেজে আপনাদের এই অনলাইন আলোচনায়। আমি শুরু করতে চাই আফসার আহমেদ ভাইকে দিয়ে। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতায় রয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে পাঠদান করেছেন। হয়তো বছর 1.5 ধরে আপনি ক্লাসরুমের বাইরে রয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আপনার কানেকশন, সমন্বয় নিশ্চয়ই করে রয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি ভাবেন, আপনাদের যে পরিমণ্ডল রয়েছে তারাও ভাবেন। তো বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলে এই করোনাকালীন সময়ে কি ধরনের ভুক্তভোগের শিকার হচ্ছে আপনি আপনার ভাবনা থেকে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন আপনারা যারা আয়োজন করেছেন। প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সত্তার জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে। তো আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মান জ্ঞাপন করছি যার নেতৃত্বে আজকে এই ডিজিটাল বাংলাদেশ বর্তমান সময়ে যে পর্যায়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী যারা নেতৃত্বে থাকেনা প্রার্থনায় ডিজিটাল বিশেষজ্ঞ জনাব সজীব আজাদ জয়কে। আজকে আমাদের আলোচনা শিক্ষকদের ভাবনা করোনা। আসলে বর্তমান সময়ে আমরা যে অবস্থার মধ্যে পড়ছি সেগুলো রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, ভাবনা করলে বলছি বটে, ভাবনা করছে যেন ভালো লাগে। আমাদের সবকিছু বন্ধ, বিপর্যস্ত শিক্ষাঙ্গন, বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত সামাজিক অবস্থা। এই অবস্থার মধ্যে একটি ভাবনা, আর সেই ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে একই রকম, যে মনে নেওয়া আর মেনে নেওয়া। আমরা এই কারণটাকে মনে নেই, কিন্তু অবস্থানগত কারণে বাস্তব অবস্থার ক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হয়েছে। আর মেনে নিতে হয়েছে বলেই এর বিকল্প আমাদের দেখার প্রয়োজন পড়েছে। তবে এই ক্ষতির যে শিকার আমরা করতে হলাম তা না। বাংলাদেশ এবার দ্বিতীয়,
1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সে সময় 9 মাস আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আর 9 মাস বন্ধ থাকার কারণে 2 বছর শিক্ষা জীবন পিছিয়ে গিয়েছিল। আর এখন এই 17 মাস 18 মাসের কাছাকাছি আমরা সিম্পল ম্যাথ যদি করি তাহলে 3 বছর 48 মাস বা 3 বছর আমরা পিছিয়ে গেছি আমাদের শিক্ষার ক্ষেত্রে। আর এই শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে গেছি, সেটা হচ্ছে কি কারণ? কারণটা হচ্ছে মানুষকে প্রথমে বাঁচানোর প্রয়োজন। আগে জীবন, আগে জীবিকা, না আগে শিক্ষা। এমন একটা দিন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল, সেদিন ছিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। সমস্ত প্রস্তুতি ছিল, সমস্ত প্রস্তুতি থাকার পরেও কোনো অনুষ্ঠান করা যায়নি, অনুষ্ঠান করা হয়নি। এক নির্দেশে যে করোনাকালীন সময়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তারপর থেকে সবকিছুই বন্ধ আছে মোটামুটি। আর মোটামুটি বন্ধ থাকতে যে এখন আমাদের বিকল্প খুঁজতে হয়েছে, বিকল্প খুঁজতে হয়েছে। সেই উত্তরটা পাওয়া যাচ্ছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে। আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যেটা আমরা অন ক্যাম্পাস করে থাকি, অন ক্যাম্পাসের পরিবর্তে আমাদেরকে আসতে হয়েছে অনলাইন ক্লাসে। আর অনলাইন ক্লাস আসতে যে আমরা বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছি। বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছি যদি বলেন, এই যে অনলাইন ক্লাস উইদাউট ক্যাম্পাস, এবং এইভাবে ক্লাস নিয়ে আমরা পাঠদান করতে পারছি কিনা, কথা হচ্ছে, কিছুটা হচ্ছে, অনেকটা হচ্ছে, বেশখানি হচ্ছে, কিন্তু যথাযথ হচ্ছে না বা কমপ্লিটলি হচ্ছে না। অন্য সময় অনলাইন ক্লাসের পরিবর্তে অনলাইন এডুকেশনটা চলছে ঠিকই, বলতে গেলে ওখানে কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 105টি, কোনো ক্যাম্পাসেই ওখানে অনলাইনে একটা ক্লাস চলতেছে। ইউজিসির পৃষ্ঠপোষকতা একটা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিএনের ছাত্রদের শিক্ষা কার্যক্রম নাম কষ্টে টিকিয়ে রাখা হয়েছে। এখানে আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি তাদের একটা বিষয় হচ্ছে যে যারা আমরা অধ্যাপনা করি বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, তাদের একটা সীমাবদ্ধতা আছে। আমাদেরকে নির্ভর করতে হয় সরকারি অনেক নিয়ম কানুনের উপর, বেসিক্যালি ছাত্রদের কন্ট্রিবিউশনের উপর। এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছাত্রদের কন্ট্রিবিউশনটা খুব কম, এনরোলমেন্টটা খুব কম। এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় এমন একটা পর্যায়ে পড়েছে, তাদের নতুন করে ভাবতে হয়েছে যে ক্লাসটা কতটুকু সম্ভব, কিভাবে বিশ্ববিদ্যালয় টিকে রেখে ক্লাসটা চালিয়ে রাখা যায়। তা যাই হোক, এখানে এই যে অনলাইন চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে মূলত হলো 3টি। একজন ক্লাস পড়াতে গেলে যেমন চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ কি হচ্ছে স্টুডেন্ট এনগেজমেন্টের ব্যাপার, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, আর সর্বোপরি অ্যাসেসমেন্টের ব্যাপার। স্টুডেন্ট এনগেজমেন্টে সেই এনরোলমেন্টের কথাটাই চলে আসে। এখানে অনলাইন ক্লাসে ছাত্রদেরকে ধরে রাখা ঠিক ওইভাবে সম্ভব হচ্ছে না। ক্লাসের সামনে থেকে দেখা যাচ্ছে যে ক্লাসে আমরা করছি, ছাত্ররা ঠিক সেইভাবে অন্যমনস্ক হওয়ার সুযোগ নেই। এখানে দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাসে তাদের পার্টিসিপেশনটা অনেক কমে গেছে, সাধারণত এনরোলমেন্টটা কমে গেছে, ড্রপ আউটের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। অনলাইন ক্লাসে যে সমস্যাটা হয়ে গেছে, এখানে যেন মনে হচ্ছে যে আসলে যে ছাত্রদের এনগেজমেন্টটা হওয়ার দরকার ছিল 2 ওয়ে। যেমন এখন দেখা যাচ্ছে যে শুধু অনলাইন ক্লাসের মধ্যে বেসিক্যালি ছাত্রদের পার্টিসিপেশনটা অনেক কমে গেছে, এবং দেখা যাচ্ছে অনলাইন হওয়ার কারণে তাদের শিক্ষার অনেক কারণে তাদের যে লার্নিং প্রসেসটা, লার্নিং ক্যাপাসিটিটা, লার্নিং এর ডাইরেক্ট না হলে যেন
এটা হচ্ছে না একটা আনুষ্ঠানিক ক্যাম্পাস, আর এই যে অনলাইন, এটা হচ্ছে চমক লাগে 1-2 দিন, কিন্তু একটা দুইটা ক্লাসের পর প্রতিদিন যে ক্লাসের একটা নতুনত্ব, প্রতি ক্লাসে যে নতুনত্ব, সেই নতুনত্বটা আমরা যেন দিনে দিনে হারিয়ে ফেলছি। আর এই অনলাইন ক্লাসে আরো একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ক্লাস নিতে যে টাইম ম্যানেজমেন্টটা করা। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে যে সেভাবে হচ্ছে, আহ, দেখেন ভলিউম অফ অ্যাক্টিভিটিটা, এটা হচ্ছে ঠিক লিমিটের মধ্যে আনা যাচ্ছে না। আমরা যখন করছি যে এই অ্যাক্টিভিটি দিয়ে যে হাউ টু মেক অন আন্ডারস্ট্যান্ড, দেখা যাচ্ছে যে তাদের হাউ টু মেক অন লার্ন, এই বিষয়টা আমাদের কাছে একটু যেন নিজের কাছে নিজের একটা তৃপ্তি পাচ্ছি না। আমরা যেন ক্লাসে হোয়াইট বোর্ড মার্কারে যে যে নিজের কাছে যে তৃপ্তিটা পাই, যেটার কাছে একটা স্যাটিসফ্যাকশনটা আমার চলে আসে, সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। আর সাধারণত এই যে দুইটি রেল ক্লাসের ক্ষেত্রে একজন শিক্ষক সময় পাচ্ছেন মাত্র 40 মিনিট, আর এই 40 মিনিটের টোটাল অ্যাক্টিভিটিটা একটা অ্যাবজর্ব করাটা মানে মানে ইফেক্টিভলি আমার মনে হয় ক্লাসটা ঠিক ওইভাবে আসতেছে না। আর এই বিষয়ে যে একটা চ্যালেঞ্জ হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, সেটা সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের ব্যাপার। অ্যাসেসমেন্টের সেমিটিভ অ্যাসেসমেন্ট আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ফরমেটে চলা। আমরা যখন লেখাপড়া করেছি, আইবিএ তো করছি, তো সেখানে আমরা দেখছিলাম যে ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ডিফার করে যে কোন ফরমেটে পরীক্ষাটা হবে। এমনকি অনেক স্যার ক্লাস নিয়েছেন যে ফরম্যাটে পরীক্ষাটা অন্য ফরম্যাট হচ্ছে, অনেকে ভাইবার মাধ্যমে পরীক্ষা শেষ করেছেন, অনেকে রিটেনের মাধ্যমে, অনেকে সবকিছুর মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস টেস্ট দিয়ে অন্য সবকিছু ভাবে মেনটেন করছে। এখন সেটা হচ্ছে এটা তো সামগ্রিক ওয়ে, একটা কনসার্টেড ওয়েতে, কম্প্রিহেন্সিভ ওয়েতে শুধু অ্যাসাইনমেন্ট যে কোন বিশ্ববিদ্যালয় কিংবা কোন প্রতিষ্ঠান কিভাবে নিবে তার একটা সুনির্দিষ্ট সিস্টেমের মধ্যে এখনো আসা যায়নি। যদি বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা যেটি সমন্বিত পদ্ধতি একটা থাকতো, তখন সেটা হতো। হচ্ছে কমপ্লিট পদ্ধতিটা একসাথে সমন্বয় হয়নি। এখন এই অবস্থায় এসে যে আসলে এই যে অনলাইন ক্লাসের মধ্যে যে কি হচ্ছে, কতটুকু হচ্ছে, আমরা আসলে কতটুকু করতে পারছি, এখানে সিম্পল একটা অ্যানালাইসিস, সিম্পল রিসার্চ করে আপনারা পারি। যেটা হলো আমরা সবাই জানি, লেমন ভিউতে আমরা বলতে চাই SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস করতে এসে দেখি যে আমাদের সমস্ত সুবিধাই আছে, আমাদের নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক সারা বাংলাদেশে কম বেশি আছে। এখানে একটা উইকনেস আছে, উইকনেস হচ্ছে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা দুর্বল, রিয়াকশন অত্যন্ত কম। আবার অনেক অপরচুনিটি এখানে আছে যে অনেক তথ্য আমরা একসাথে পাচ্ছি, কিন্তু সাথে সাথে হচ্ছে যে সবচেয়ে বড় থ্রেট, এই আমাদের ছাত্ররা তারা শিক্ষার থেকে অশিক্ষার পথে তারা বেশি চলে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় যে অনলাইন ক্লাসে মাঝে মাঝে মনে হয় যে তাদের কাছ থেকে যে ডিভাইস গুলো দিচ্ছি, তারা অনেক কিছু আমাদের থ্রেটের মধ্যে পেয়েছে সমস্ত জাতিকে। তাকে বিভিন্ন ভাবে অনেক উপায় আছে, করোনার সময় অনেক ভাবেই তো আমরা লিখছি। যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমার ছাত্র। আসলে এখন ছাত্রটা আমরা বিভিন্ন ভাবে হয়ে গেছি। ছাত্রটা হয়ে গেছে পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, পাওয়ার পয়েন্ট দিয়েও অনেকে করছেন। কিন্তু সব কিছু দিয়ে অনেকভাবে অনেক শিক্ষা হচ্ছে এই করোনার সময়। কিন্তু দেখা যাচ্ছে কি আসলে কি দুধের আফসোস কি ঘোলে মেটে? দুধের আফসোস ঘোলে মিটতেছে না। সর্বোপরি যেন কথা আছে, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, ছবিতে ভরে না মন বেনা দর্শনে, যে সরাসরি এখন দর্শন হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও যেন হচ্ছে না, হতে হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট ক্লাস না হলে আমাদের সেই মনটা আসতেছে না। আর থেকে তারপরেও আমরা কতটুকু দিতে পারছি? আমরা দিতে পারছি 45 থেকে 80%। এই 45 to 80% পার্টিসিপেশন আমাদের শিক্ষার্থীর আছে, সব পর্যায়ের শিক্ষার্থীর আছে। সব পর্যায়ের শিক্ষার্থী থাকলেও দেখা যাচ্ছে 20% স্টুডেন্টকে এখন পর্যন্ত আমরা অনলাইনের মধ্যে আনতেই পারিনি। তার মানে আমাদের এটা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার একটা বড় ত্রুটি দেখা দিচ্ছে। আর সামগ্রিক সময়ে অনেক দেখা গেছে যে সংসদ টেলিভিশন কিংবা বিভিন্ন বেসরকারি টেলিভিশন আর অনেক শিক্ষা চ্যানেল হয়ে গেছে, তার মাধ্যমে লেখাপড়া হচ্ছে। সেই তার মাধ্যমে লেখাপড়া হলেও দেখা যাচ্ছে যে আমরা কমপ্লিট একটা অবস্থার মধ্যে আসতে পারছি না। তখন আমার কথা হচ্ছে আসলে আমরা আগাচ্ছি ঠিকই, আমরা বসে নেই, আগাচ্ছি, কিন্তু
যেটা হচ্ছে যে আমরা কমপ্লিট উপায়ে যথাযথ অবস্থানে আমরা এখনো আসতে পারিনি। আর আসতে গেলে এই যে ডিজিটাল বাংলাদেশ আমরা 80% পর্যন্ত কভার করতে পারছি, আরো 20% পর্যন্ত কেন পারছি না? আরো বিস্তারিত ভাবে করতে গেলে, আরো ডিপলি করতে গেলে, ডেপথ আরো বেশি আনতে গেলে আমাদের কি দরকার? এই সময়ের মধ্যে একটা মাইন্ড ম্যাপ করা দরকার ছিল। আসলে এই সময় তো আমরা বলতে গেলে এখন আমাদের করোনা তো আমার ঘরে চেপে আসছে, কেউ তো আমরা জানতাম না। এই সময়ের মধ্যে আমরা 18 মাসের মধ্যে বুঝতে পেরেছি যে করোনা সহজে যাচ্ছে না। কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন যে করোনা সহজে যাচ্ছে না। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞর মত দিচ্ছেন সহজে যাচ্ছে না। আর সহজে যাচ্ছে না এটা আমাদের একটা ধারণায় এসে গেছে যে এটা হয়তো সহজে যাবার নয়। আর সহজে যাবার নয় বলে আমাদের একটা পরিবর্তিত অবস্থায়, এই পরিবর্তিত অবস্থার মধ্যে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। আমাদের অন ক্যাম্পাসের পরিবর্তে অন অনলাইন এডুকেশনটার উপরে এখন জোর দিতে হবে। এই হচ্ছে আমার মূল প্রয়োজন। আপাতত এতটুকুই, আবার আপনি সময় দিলে আসবো। ধন্যবাদ। শফিকুল ইসলাম স্যার, সহকারী অধ্যাপক, হাতিমারা কলেজ গাজীপুর, উনি আমাদের সঙ্গে আছেন কিনা? হাতিমারা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আছেন, আমাকে শুনছেন? তাহলে আমরা একটু আসি জনাব মামুনুর রশিদ স্যার। তিনি প্রেসিডেন্সি কলেজ গাজীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছে আসবো। আপনি নিশ্চয় জানেন যে সারা পৃথিবীতে এই করোনাকালে 100 কোটি মানুষ, 100 কোটি শিক্ষার্থী এই সরাসরি শ্রেণীকক্ষ জায়গা থেকে তারা শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না, এবং সেই পরিসংখ্যানটি বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রায় 3 কোটি শিক্ষার্থী তারা শ্রেণীকক্ষের বাইরে রয়েছেন, ফিজিক্যাল শ্রেণীকক্ষের বাইরে, অনলাইনে কেউ কেউ রয়েছেন। আমরা এটি শুনেছি আমাদের আফসার আহমেদ স্যারের কাছ থেকে। এবং বাংলাদেশে প্রায় এখন 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান, পেরিফেরি লেভেল থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক প্রজ্ঞাপন দিয়ে আসলে বন্ধ করতে হয়েছে। সরকারকে বন্ধ করা ছাড়া আসলে উপায়ও নেই, কারণ করোনা মহামারীর সামনে আমাদের এই নতুন প্রজন্মকে ঠেলে দিয়ে এটি বিপদগ্রস্ত সময় তাদের সামনে উপস্থাপন করা আসলে আমাদের সরকারের লক্ষ্য নয়, এবং তা করবেনও না। যেটি আফসার আহমেদ স্যার বলছিলেন, সেই সূত্র ধরে বলছি যে আসলে শিক্ষার জায়গা হলো 3টি। একটি হলো পরিবার, একটি হলো বিদ্যালয়, এবং একটি হলো ধর্মশালা। এই 3 জায়গা থেকে আসলে মানুষ শিক্ষা গ্রহণ করে, কার্যত প্রাতিষ্ঠানিক শিক্ষা। তো সেই জায়গার একটি উইং, বিদ্যালয়, এখন বন্ধ থাকতে হয়েছে। এরা সবাই পরিবারে রয়েছে। ধর্মশালাও যেহেতু এখনো বন্ধ হয়নি, সেখানেও কিছু হয়তো ধর্মীয় শিক্ষার সুযোগ রয়েছে। তো আমরা যেটা বলছি যে অনলাইনের মাধ্যমে যে শিক্ষার্থীরা সংযুক্ত হচ্ছেন, সেটির পরিসংখ্যানও খুব শক্তিশালী নয়, দুর্বলই বলতে হবে। তো সেই অনলাইন কার্যক্রমে আপনি যেহেতু একটি প্রতিষ্ঠানের প্রধান, 2 রকম জায়গা থেকে আফসার আহমেদ স্যার বলছিলেন সোয়াট অ্যানালাইসিসের কথা। আমাদের স্ট্রংনেস রয়েছে, উইকনেস রয়েছে। আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান হিসেবে অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করার জন্য, রান করার জন্য কি কি দুর্বলতা দেখছেন আসলে, সেই জায়গায় একটু আপনার আলোচনা শুনতে চাই। জনাব মামুনুর রশিদ স্যার। জি জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি, জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মানুষের কল্যাণে প্রতিদিনকে আজকের এই অনুষ্ঠানের মতো একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন এই মুহূর্তে মনির ইসলাম ভাই, সহকারী প্রভাষক, সরকারি সুফিয়া কামাল কলেজ, মাদারীপুর। আর আমার সাথে প্যানেলে যুক্ত আছেন আফসার আহমেদ স্যার, উনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আমাদের কলেজেরই একজন ফাউন্ডার মেম্বার, হাতিমারা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম স্যার। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং বাংলাদেশের সুবন্ত জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী তে আজকের যে অনুষ্ঠানটি, সে অনুষ্ঠানটি এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যখন আমাদের দেশ তথা বিশ্বব্যাপী একটি মহামারী চলমান রয়েছে। আর এর থেকে আমরা কবে মুক্তি পাবো সেটা এখন আমরা
জানি না। তো সেই অবস্থায় এ ধরনের একটা অনুষ্ঠান করোনাকালীন শিক্ষকদের ভাবনা এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি মনে করি। এখন আমরা হচ্ছে শিক্ষক হিসেবে যে প্রতিকূলতাগুলোর সামনে দিয়ে যাচ্ছি বা যে প্রতিকূলতাগুলো আমাদের সামনে উপস্থিত হচ্ছে, আমরা সেগুলোকে কিভাবে ওভারকাম করছি এবং ভবিষ্যতেও করব, এবং আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের কি কি বিকল্পগুলো সামনে নিয়ে আসতে হবে সেগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। এর কিছু আফসার আহমেদ স্যার বলেছেন। আমি মনে করি যে অনেক কথাই উনি তুলে নিয়ে এসেছেন এখানে, খুব নগণ্য বিষয়, কিন্তু আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি কি ধরনের প্রতিকূলতাগুলো পাচ্ছি এবং কিভাবে একটা শিক্ষা ব্যবস্থা মানে সরাসরি শিক্ষা দেওয়ার বিপরীতে একটা বিকল্প পদ্ধতিতে আমরা উত্তমভাবে আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তাদের শিক্ষা ব্যবস্থায়, সেই বিষয়গুলো নিয়ে দুই একটু কথা বলবো। দেখেন যে আজকের যে পরিস্থিতি, এটা আমরা প্রায় 16 মাস ধরে আমরা দেখে আসছি। আমাদের শিক্ষার্থীরা বইয়ের বাইরে যত ধরনের বিকল্পই আমরা চিন্তা করি না কেন, কিন্তু ক্লাসরুমের শিক্ষাটা এটার কোনো বিকল্প হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তারপর আমাদের বসে থাকলে হবে না, সেজন্য আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি এখন, যে অনলাইনের মাধ্যমে, বিশেষ করে বর্তমান সরকার যে একটি দূরদর্শী চিন্তা ভাবনা করেছিল, তারা যে ভিশন 2021 তথা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেটির মাধ্যমে যে আমরা কিছুটা হলো আজকে শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত রাখতে পেরেছি, এটা আমি মনে করি যে একটা সফলতা আমাদের দেশের জন্য। আজকে যদি আমরা সেই পর্যায়ে না যেতাম, আজকে যে স্যার বললো যে 45% মতো আমরা রিচ করতে পারছি স্টুডেন্টদেরকে অনলাইন কার্যক্রমে, এটা হয়তো আমরা করতে পারতাম না। যাই হোক, এই যে আমরা এখন যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, এগুলো বিশেষত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা নিতে হচ্ছে, যেমন জুম, ইউটিউব, এ ধরনের সফটওয়্যার গুলো ইউজ করে আমরা ক্লাসগুলো নিতে হচ্ছে। আর এর মধ্যে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সব স্টুডেন্টকে আমরা কিন্তু রিচ করতে পারি না এই মাধ্যমে, সেখানে সমস্যা হয়ে যায়। বিশেষ করে ডিভাইসের অভাবে স্টুডেন্টের হয়তো আর্থিক অবস্থা ভালো না, সে ডিভাইস নিতে পারছে না, অথবা ইন্টারনেটের যে আমাদের যে মূল্য, সে ইন্টারনেটের মূল্য তার সে ইন্টারনেট কিনতে না পারার কারণে সে যুক্ত হতে পারে না। এ ধরনের অনেক অভিযোগ আছে আমাদের কাছে। আমাদের সরকার যদি এই শিক্ষা কার্যক্রমটাকে করোনাকালীন আরেকটু বেগবান করার চিন্তা ভাবনা করতো, শিক্ষার্থীদের বিশেষ করে ক্লাস পরিচালনার জন্য ইন্টারনেটটা ফ্রি করে দিত, তাহলে অনেক স্টুডেন্ট, আরো আমি মনে করি যে 45% না, এটা 60-70% পর্যন্ত আমরা নিয়ে যেতে পারতাম। আর এখন হচ্ছে আমি বলবো যে 45% বা 50% আমরা ধরি না কেন, যারা যুক্ত থাকে অনলাইন ক্লাসে, তারা কি ধরনের ক্লাসে উপকৃত হচ্ছে, কতটুকু তারা বেনিফিটেড হচ্ছে, এই বিষয়গুলো অনেক শিক্ষার্থী প্রবণতা স্টুডেন্টদের আমরা যারা শিক্ষক আমরা জানি। আমি আশা করি যে আফসার আহমেদ স্যার আমার সাথে একমত হবেন যে শিক্ষার্থীদের প্রবণতা ক্লাসরুমে যেরকম আমরা শিক্ষকরা কন্ট্রোল করার চেষ্টা করি, সেটা কি অনলাইনে কন্ট্রোল করা সম্ভব কিনা, এটা আমি ওনার কাছে ওনার পরবর্তী বক্তব্যে একটু বলে যাবেন এই বিষয়ে। আর এখানে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, স্টুডেন্টরা একসাথে অনেকগুলো অ্যাপস কিন্তু ইউজ করতে পারে। দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্ট ঠিকই জুমে ক্লাসে অংশগ্রহণ করেছে, কিন্তু অংশগ্রহণ করে সে মিউটে গিয়ে অন্য আরেকটি সফটওয়্যার ইউজ করছে, অথবা সে গেমস খেলছে। এটা আমাদের কিন্তু একটা চিন্তার বিষয়। সে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করেছে, দেখাচ্ছে, শো করছে যে সে ক্লাসে আছে, কিন্তু ক্লাসের থাকাকালীন সে সেম টাইমে আরেকটা কাজ করছে। এটাতে আসলে আমরা কতটুকু ইফেক্টিভ ক্লাস নিতে পারছি বা স্টুডেন্টদের মধ্যে কতটুকু ঢুকতে পারছি, সেটাও দেখার বিষয়।
আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যে গতানুগতিক ক্লাসগুলো নিচ্ছি অনলাইনের মাধ্যমে, এটাকে আরেকটু যদি আহ এখানে যদি রিক্রিয়েশনের ব্যবস্থা থাকে, এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে, খালি আমরা শুধু ক্লাসে নিয়ে যাব, এখানে যে বাই ফেস যে ক্লাস সেটার কিছু ফ্লেভার যদি নিয়ে আসা যায়, আমি মনে করি মাঝে মধ্যে ক্লাসে স্টুডেন্টদেরকেও কিছু সুযোগ দিয়ে শুধু শিক্ষক পড়িয়ে যাবেন সেটা না, স্টুডেন্টদেরকে সুযোগ দিয়ে ধরেন কবিতা আবৃত্তি বা ক্লাসের মধ্যে অনলাইন ক্লাসে বা তো দেশাত্মবোধক গান এই ধরনের কাজের সাথে যদি আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তারা ক্লাসে বেশি আগ্রহী হবে আমি মনে করি। তারা ইন্টারেস্ট বোধ করবে, নাও তাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করবে, তারা বোরিংনেস ফিল করবে। এই আহ, বিষয়টা আমার কাছে খুব ফিল করতে পেরেছি আমি যে অনলাইন কার্যক্রমের থেকে। যাই হোক, আমরা কেউ এই অবস্থা বেশি দিন চলুক এটা চায় না। আজকে যারা অতিথি আছেন তারাও হয়তো চান না। তারা কেন, আমাদের দেশের কেউ বা পৃথিবীতে যারা আছে শিক্ষা কার্যক্রমের সাথে তারা কেউ চান না। কারণ এই অবস্থা যদি চলতে থাকে, দেশে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক গুণ বেড়ে যাবে। এটা এখন যে রেটটা আছে এটার থেকে আমি মনে করি যে কয়েক গুণ বেড়ে যাবে, এবং শিক্ষার্থী শূন্য প্রতিষ্ঠান সৃষ্টি হবে। এর মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে এবং তারা বন্ধ প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হবে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যারা স্টুডেন্টদের, স্যার বলেছেন যথার্থই যে যারা স্টুডেন্টদের কন্ট্রিবিউশনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেখানে সরকারি কোনো অর্থায়ন আসে না। আমাদের সরকার যদি এই খাতটাকে যদি প্রণোদনার আওতায় নিয়ে আসতো ভালোভাবে, আবার শিক্ষা বাজেটটা যদি আগের তুলনায় বেশি করত, এবং আমি যখন বলেছি ডিভাইসের কথা, এই ডিভাইসটা যাদের নেই আহ, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কার কার ডিভাইস নেই, সে শিক্ষা বাজেটে যদি এই বিষয়গুলো আসতো যে ডিভাইস দেওয়া হবে। আহ, কিছু কিছু বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু যারা রুট লেভেলে আছে, গ্রাম অঞ্চলে, এই বিষয়গুলো চিন্তা করে যে শিক্ষা বাজেটটা যদি আরেকটু বাড়ানো যেত এই সাইডের জন্য, শুধু ডিভাইস কেনার জন্য, তাহলে আমি মনে করি ডিজিটাল প্ল্যাটফর্মটা আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়ে এগুলোতে আমরা আরো বেশি স্টুডেন্টকে এঙ্গেজ করতে পারতাম। আর এখন এতটুকু বলে আমি পরবর্তী বক্তার কথা শোনার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। পরবর্তীতে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ। মামুনুর রশিদ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার লাইনে থাকবেন, আপনার সঙ্গে হয়তো আমরা আবারও যুক্ত হব। আমরা বোধহয় মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আমাদেরকে শুনছেন, হাতিমারা কলেজ গাজীপুরের সহকারী অধ্যাপক স্যার, উনি শুনছেন। স্যারের কাছে আমরা একটু আসবো। আমাদের সঙ্গে আসলে যে তিনজন প্যানেল মেম্বার যুক্ত হয়েছেন, তারা একজন ঢাকা সিটির এবং দুইজন গাজীপুর সিটির। আমাদের সঙ্গে বোধহয় একজন পেরিফেরি লেভেলের বা মার্জিনাল লেভেলের কোনো একজন সংযুক্ত হলে আমরা পেরিফেরিয়াল সিচুয়েশন ভালো বুঝতে পারতাম। আমি নিজে একটি সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় সরকারি কলেজে শিক্ষকতা করি। সে জায়গাটাও অবস্থা আসলে ঢাকা শহর বা গাজীপুর শহরের থেকেও আরো দুরবস্থা বলেই মনে করি। আমাদের অন্তত আমরা বোধহয় 12-13% স্টুডেন্টকে এনগেজ করতে পারি, এবং আমরা যেসব খবর ইতিমধ্যে পাই তা বোধহয় 40% স্টুডেন্ট আর কখনোই আমাদের মতো এই যে জেলা শহরের কলেজে, মহিলা কলেজে আর ব্যাক করবে কিনা সন্দেহ রয়েছে। আমাদের অনেক পরিচিত স্টুডেন্টদের বিশেষ করে মাদারীপুর শরীয়তপুর অঞ্চলে ইটালি যাওয়ার প্রবণতা বা মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রবণতা, সেটি খুব ভাবে লক্ষ্য করছি, বা ছাত্রীদের বিয়ে হওয়ার প্রবণতা খুব লক্ষ্য করছি। সেটিও নিশ্চয়ই আমাদের আলোচনায় একটু আসবে। এবং আমাদের মামুনুর রশিদ স্যার যথার্থই বলেছেন, আমরা যে নতুন বাজেট পেয়েছি, সে বাজেটে কিন্তু এই যে আমাদের ভাবনা, শিক্ষা ভাবনাকে রিয়ারেঞ্জ করার প্রয়োজন ছিল বলে বোধ করি, সেটা বোধহয় খুব ভালো রিয়ারেঞ্জ হয়নি। খুব যথার্থই উনি বলেছেন, বাংলাদেশে যে 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো এখন শুধু অবকাঠামো দাঁড়িয়ে রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে এখন প্রাণ নেই। শিক্ষকতা একটা শিল্প, একটা আর্ট। আর সামনে যারা উপবিষ্ট থাকেন কোমলমতি শিক্ষার্থীরা, তাদের সামনে এই শিল্পকলাটি দেখাতে হয়। এর মাধ্যমেই আসলে শিক্ষা একটা একটা প্রজন্মের কাছে হস্তান্তর হয়। সেই সুযোগ আসলে এখন নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাণ নেই। আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী অধ্যাপনার সাথে যুক্ত আছেন গাজীপুরে।
নিশ্চয়ই এসবও আপনার নজরে এড়ায়নি। আমি আসলে স্যার আপনার কাছে জানতে চাই, এই ডিজিটাল ক্লাস বা এই অনলাইন ক্লাস যেটি আমরা করছি, অথবা সরকারের নির্দেশনা যে আমরা অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, তাতে কি আসলে এই আমাদের যে লম্বা করোনার কারণে যে গ্যাপ যাচ্ছে, সেই গ্যাপ কি আসলে পূরণ করা সম্ভব? জানি সম্ভব নয়, তবে এই গ্যাপ পূরণ করতে গেলে আর কি কি আসলে করা যেতে পারে আপনারা চিন্তা করছেন? আফসার আহমেদ স্যার যেমন কিছু কথা বলছিলেন কিভাবে এঙ্গেজ করতে গেলে, অথবা মামুনুর রশিদ স্যার বলছিলেন যে শিক্ষা আসলে একমুখী না হয়ে দ্বিমুখী হতে পারে, যে কানেকশনটা স্টুডেন্টের পক্ষ থেকে হতে পারে। সেরকম নতুন কিছু ভাবছেন কিনা স্যার? আপনি আপনার কাছে শুনতে চাই একটু। মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, শুনছেন বোধহয় আমাদেরকে? ওকে, ধন্যবাদ। আজকের আয়োজন সফল হোক, প্রথমে সেই প্রত্যাশা করছি। আমার জি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, শুনছি। ধন্যবাদ মডারেটর। আজকে যথার্থ একটি বিষয় নিয়ে আলোচিত হচ্ছে, তাহলে এই করোনা কালের শিক্ষা ভাবনা। প্রথমে আমাদের বড় ভাই আফসার আহমেদ, উনি অনেক কথা বলেছেন। আমরা বেশ কিছু কথা শুনতে পেয়েছি, নেটের কারণে সবগুলো কথা সম্ভব হয়নি শোনা। উনি একজন ভালো বক্তা, আর একজন অতীতকালের ত্যাগী নেতা হিসেবে তাকে আমরা জানি। আমরা একই ইউনিভার্সিটির, আমি তার অনেক ছোট। ভাইকে প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে প্রশ্নটি করা হলো তা হলো যে আমাদের বর্তমান ভাবনাটা কি, এবং ডিজিটাল ক্লাস আমাদের কতটুকু সহায়ক হচ্ছে, অথবা আর কি করা যেতে পারে, অ্যাসাইনমেন্ট কার্যক্রম কতটুকু ফলপ্রসূ হবে, এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি বাস্তবতার আলোকে এবং অভিজ্ঞতার আলোকে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, করোনা হঠাৎ করে এসেছে, এর পূর্ব কোনো পরিকল্পনা করার তো প্রশ্নই ওঠে না, অথবা ওই আবহাওয়ার মতো এর কোনো পূর্বাভাস কিন্তু আমাদের মধ্যে আসলে ছিল না। আমরা চীনে যেটি দেখতে পেয়েছি, তখন আমরা মোটামুটি আত্মতুষ্টিতেই ছিলাম, হয়তো আমাদের দেশে আসবে না। পরবর্তীতে দেখা গেল যে এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, এবং পৃথিবীব্যাপী যখন ছড়িয়ে পড়লো, তখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কিন্তু ডিজিটালে এসেছি খুব বেশি দিন না। আমাদের বর্তমান সরকারের একেবারে শেষের দিকে, অর্থাৎ এখন যেটা চলছে, অর্থাৎ দ্বিতীয় ধাপে যখন সরকারটি আসলো, তখন কিন্তু আমরা এই ডিজিটাল রূপটি কিন্তু খুব বেশি দেখলাম। সুতরাং আমাদের ডিজিটালাইজেশনের বয়স কিন্তু খুব বেশি না, যেটি পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো কিন্তু এই ডিজিটালাইজেশন আগে থেকেই শুরু করা হয়েছে। আমার একজন ছাত্র আছে, সে কিন্তু মালয়েশিয়ায় একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। তার পিএইচডির বিষয় হলো অনলাইন লার্নিং। সেটি শুরু করেছিল আজ থেকে সে 1.5 বছর আগে। ওর নাম সুজন। আমি তখন বললাম যে অনলাইন লার্নিং বা অনলাইন টিচিং, এটির কি বা প্রয়োজনীয়তা থাকতে পারে, এটি কিন্তু বিশ্বাস হয়নি। কিন্তু দেখা গেল তার পিএইচডি এখনো শেষ হয়নি, 1টা বছর যেতে না যেতেই দেখা গেল যে এই বিষয়টি আমাদের জন্য কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এখন এই করোনার সময়ে, এবং যখন প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ এরকম আসছে, আরো হয়তো আল্লাহ না করুক যদি আসে, তখন আমাদের শিক্ষার্থীদেরকে কিন্তু অভিভাবকগণ কিন্তু আসলেই অনেকেই চাচ্ছেন না, আবার অনেকেই চাচ্ছেন। এসডিজি পরিচালিত যে পরিসংখ্যানটি রয়েছে আমাদের হাতে, তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ শিক্ষক, প্রায় 70% শিক্ষক কিন্তু যেতে চাচ্ছেন না, বা 52% কিন্তু নিরাপদ বোধ করছেন না। 62% অভিভাবকগণ তাদের শিক্ষার্থীদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে পাঠাতে চাচ্ছেন না, তারা ভয় পাচ্ছেন যে এই মুহূর্তে সিকিউরিটি কিন্তু নেই। তাহলে এই যে পরিসংখ্যান যে বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অভিভাবকরা চাচ্ছেন না, এটা কিন্তু উনি যে কোনো একটা ভিত্তির উপরেই কিন্তু কথাটি তিনি বলেছেন। এখন না চাইলে আমাদের যেটি করতে হবে সেটা হলো, আমরা কিন্তু দায়বদ্ধ। লার্নিং কমিউনিটি বলতে একটা কথা আছে। লার্নিং কমিউনিটিতে শিক্ষক থাকবেন, ছাত্রছাত্রী থাকবে, অভিভাবক থাকবে, এবং লোকাল এরিয়ার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, বিশেষ করে যারা স্কুল কলেজ পরিচালনা করেন, তারা কিন্তু থাকবে। এই যে লার্নিং কমিউনিটি বা শিক্ষা সম্প্রদায়, এই শিক্ষা সম্প্রদায় এখন এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন যে
শিক্ষার্থীদেরকে ঘরে রেখে কিভাবে এই টিচিংটি দেওয়া যায় বা কিভাবে তাদেরকে শিক্ষার সাথে এঙ্গেজ করা যায়। আর এঙ্গেজ করার মাধ্যম একটাই, সেটি হচ্ছে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে গেলে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমরা এখন জানি যে আমরা সরাসরি ক্লাসে অংশ নিতে পারছি না, আমাদের সামনে আমাদের ছাত্রছাত্রীরা নেই, আমাদের ভাবনাগুলো যাদেরকে ঘিরে, এই আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা স্টুডেন্ট গুলো, তারা কিন্তু আমাদের সামনে নেই, সরি, কিন্তু না থাকলে কি হবে, তাদেরকে এঙ্গেজ রাখতে হবে। আর এঙ্গেজ রাখার জন্য যে পদ্ধতি দুটি আমাদের দেশে বা বিভিন্ন দেশে ইউজ করা হয়েছে, তার একটি হলো ডিজিটালাইজেশন, ডিজিটাল ক্লাস পদ্ধতি, আর একটি হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতি। এখন এই ডিজিটাল, বড় ভাই বলেছেন, আমাদের অধ্যক্ষ গাজীপুর প্রেসিডেন্সি কলেজ, তিনিও বলেছেন যে যে আমাদের অধিকাংশ ছাত্র ছাত্রীকে কিন্তু আমরা এর মধ্যে এঙ্গেজ করতে পারছি না। বাস্তব কারণ আছে এর মধ্যে বাস্তব কারণ হলো যে অনেকের হয়তো এরকম ডিজিটাল ক্লাসরুম ইউজ করা যায়, ব্যবহার করা যায়, অথবা গুগল ক্লাসরুম ব্যবহার করা যায়, অথবা এরকম কোনো ইউটিউব তারা দেখতে পারে, এই ধরনের মোবাইল সেট কিন্তু অনেকেরই তাদের নেই। কারণ বিশেষ করে শহরের একটু বাইরে আসলেই, যে আমাদের বাংলাদেশ একটি পৃথিবীর বৃহত্তম গ্রাম, অর্থাৎ এখানকার অধিকাংশ হচ্ছে গ্রাম, এই গ্রামে কিন্তু এই সুবিধাটি আমরা পাচ্ছি না। আর যদিও বা পাই, তাহলে তারা যে সমস্যাটিতে ভুগে, হয়তো বাবা অথবা বড় ভাই অথবা কোনো বন্ধুর ফোন নিয়েও তারা কিন্তু ক্লাসটি করতে পারে, অনলাইন ক্লাসে যুক্ত থাকতে পারে, যে যে পদ্ধতিতেই হোক অথবা যে প্ল্যাটফর্মে হোক না কেন। কিন্তু সেখানে সমস্যা হলো নেটওয়ার্ক, সেখানে সমস্যা হচ্ছে তাদের এমবি। এখন যেখানে এই করোনাকালীন সময়ে দরিদ্র মানুষগুলো, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো, ক্ষেত মজুর বা দিন মজুর অথবা রিক্সা চালক অথবা চায়ের দোকানদার, তারা কি খাদ্যের সংস্থানই করবে নাকি তারা এমবি কিনবে? এই জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর প্রচেষ্টা চালিয়েও, ব্যক্তিগতভাবে আমরা প্রচুর প্রচেষ্টা চালিয়েছি, আমাদের কমিটির লোকজনও প্রচেষ্টা চালিয়েছে, অধ্যক্ষ মহোদয়রাও প্রচেষ্টা চালান, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আসলে 80%, আমার যেটা মনে হয় 80% স্টুডেন্টরা কিন্তু আসলে এর বাইরেই থেকে গেছে। আর 80%-এর মধ্যে যদি শতকরা 80 জন হয়, এর ভিতরে 40 জন কিন্তু হচ্ছে মেয়েরা, প্রায় অর্ধেক মেয়েরা। এবং গার্জিয়ানরা দেখা যাচ্ছে যে তাদের এই সময়টাতে যখন একটা অনিশ্চয়তা, তাদেরকে অনলাইন ক্লাসে ঢুকতে দিচ্ছেন না, কারণ মোবাইল ব্যবহার মেয়েরা করবে, এগুলো গ্রামে কিন্তু অনেকটা একটু নিষিদ্ধ আছে, বা এরকম তারা ব্যবহার করলে অন্যদিকে চলে যাবে, তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, তারা মোবাইল অন্য কিছু দেখবে, এই নানান চিন্তা করে কিন্তু অনেক মেয়েদেরকে কিন্তু দেয় না। কারণ একজন গার্জিয়ান আমাকে বলছিল, স্যার আমার মেয়েকে কিন্তু আমি মোবাইল দিতে পারবো না, এখন আপনারা যা করার তাই করেন, এরকম কথা কিন্তু বলছিলেন। যা হোক, সেখানে তাদের দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের কিন্তু অধিকাংশেরই বিয়ে হয়ে যাচ্ছে। এবং যদি আগামী 6 মাসের মধ্যে স্কুল কলেজ খুলে দেয়, আমরা আসলে আশঙ্কা করছি যে আমরা অনেককেই কিন্তু আসলে এখানে দেখতে পাবো না, যারা আমাদের সামনে ছিল। অনেক মেধাবীদেরকেও কিন্তু আমরা তখন মিস করব, কারণ বিভিন্ন ভাবে তারা কিন্তু আসতে পারছে না। হ্যাঁ, তবে অনলাইন ক্লাসের চেয়ে বেশি সাড়া জাগানো যেটি ছিল সেটি হলো এই অ্যাসাইনমেন্ট পদ্ধতি। কারণ আমরা দেখেছি প্রায় 90% স্টুডেন্ট, আমার কয়েকটা কলেজের অভিজ্ঞতা থেকে বলতেছি, 90% স্টুডেন্ট তারা তারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট দিতে কিন্তু খুবই আগ্রহী। এবং অ্যাসাইনমেন্ট, যে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে, এবং প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু জমা দিয়েছে। আমরা যেটা দেখলাম খাতায়, যে 90% অর অ্যাবভ এরকম স্টুডেন্টরা কিন্তু এখানে অলরেডি জমা দিয়েছে, এবং তারা কিন্তু এটা করছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো এই, যে পদ্ধতিতে আমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, যে পদ্ধতিতে বা যে গাইডলাইন নিয়ে আমরা তাদেরকে ক্লাসে টিচিং দেই, আমরা যারা শিক্ষক, আমরা যারা টিচিং দেই, সেই ওই রকম পদ্ধতিতে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু দেওয়া হচ্ছে না। অ্যাসাইনমেন্ট গুলোর নির্দেশনা কিন্তু ভিন্ন রকম। হ্যাঁ, এটা ক্রিয়েটিভ, এটি আমরা 100 বার মানি, এটা একটা ক্রিয়েটিভ বিষয় যে এটা নিজেরা লিখবে, এবং এটা অন্য কিছু সাহায্য নিতে পারবে না, প্রতিবন্ধকগুলো দেওয়া হয়েছে।
এবং যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে নিজের ফ্রিলি লেখার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের পরীক্ষাগুলোতে এ ধরনের প্রশ্ন এভাবে কিন্তু আসে না। সুতরাং অ্যাসাইনমেন্ট নিয়ে মনে হয় মূল্যায়ন কমিটির পুনর্বিবেচনা করা উচিত। বিভিন্ন অ্যাসাইনমেন্ট যেভাবে হ্যাঁ, আছে আমি একটু এভাবে। আপনার সঙ্গে যোগ করতে চাই একটু, স্যার আমাকে সুযোগ দিবেন। রাইট, আমি রাইট। যেখানে অবস্থান করছি এখন মাদারীপুরে, আমার বাসার নিচে একটি বিশাল ফটোকপির দোকান। সেই দোকানে একটা নতুন সাইনবোর্ড ঝোলানো হয়েছে, এখানে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। এবং আমি নিজেও অ্যাসাইনমেন্ট হ্যাঁ, সংগ্রহ রাইট, করেছি। রাইট। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই, এবং আমারও আপনার মতো অভিজ্ঞতা। প্রায় জি, জি, রাইট, 93% স্টুডেন্ট আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। সব অ্যাসাইনমেন্টের একই কাভার এবং ভিতরে একই লেখা, হ্যান্ড রাইটিং বটে, রাইট। কিন্তু কিছু কিছু সিনিয়র স্টুডেন্ট, বিশেষ করে যারা গ্রাজুয়েশন লেভেলে লেখাপড়া করছে, তারা এটা একটা বিরাট ব্যবসা খুলে বসেছে দোকানে, আমি দেখেছি। আমি আসলে বাড়ির সাতক্ষীরাতে মাদারীপুরে থাকি বলে এটি শেয়ার করতে পারিনি দোকানের ছবিটি, হয়তো কোনো হুমকির মুখে পড়ে যাব। সেখানে অ্যাসাইনমেন্ট 200 টাকা করে বিক্রি হচ্ছে। খুবই দুঃখের কথা, খুবই আশঙ্কার কথা যে মহৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এই কাজটি শুরু করেছিলেন। একটা অ্যাসাইনমেন্ট 200 টাকায় হ্যাঁ, বিক্রি হচ্ছে, এবং হতদরিদ্ররা হয়তো কিনতে পারছে না, কিন্তু যারা একটু সচ্ছল তারা হ্যাঁ, খুব শুরু সহজে করেছে। অ্যাসাইনমেন্টটি কিনে শুধু নিজের নামটি বসিয়ে আমাদের কাছে জমা দিচ্ছেন। সবই একই একই জিনিস, একই ব্যাপার। হয়তো আমাদের মতো জায়গা থেকে এই খবরটি আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব না, তবে হয়তো পৌঁছে যাবে। আমি আপনার সঙ্গে একটু যোগ করলাম, আপনিও নিশ্চয়ই একই রকম অভিজ্ঞতার থ্যাংক ইউ। মুখোমুখি। স্যার, আপনি প্লিজ কন্টিনিউ হ্যাঁ, করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা সত্যি। এরকম অ্যাসাইনমেন্ট কিন্তু গাজীপুরেও দু একটি দোকানে কিন্তু দেখা গেছে এখানে অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। এছাড়া ইউটিউবেও কিন্তু অনেকে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, ইউটিউবাররা বিভিন্ন ধরনের করছে। যা হোক, এরা যদি বিভিন্ন দিক থেকে গেটে নিজেদের মতো করে লিখতো সেটা একটা ভালো ব্যাপার ছিল, এবং বিষয়টা যদি টেক্সট বুক কেন্দ্রিক হতো আমার মনে হয় সেটি জি, আরো জি। বেশি ভালো হতো। আবার দেখা গেল যে এটা একটা সিদ্ধান্তহীনতাও আছে। আমি ইংরেজির টিচার, আমাদের থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল আগে অনলাইন অনলাইন লার্নিং এন্ড ইন ক্লাস লার্নিং এর উপরে, এটি কিন্তু আবার বদলে অন্য একটি অ্যাসাইনমেন্ট কিন্তু আবার দেওয়া হয়েছে। কেন বদল করা হলো? আর 1 মাসের জি। কিন্তু একটা রুটিনও দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটি আরো চিন্তা ভাবনা করে, এবং যারা অবশ্যই চিন্তা ভাবনা করে শিক্ষা মন্ত্রণালয় এটি করেছে, আমরা এগুলোকে আরো একটু রিভাইজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষকে, যদি শুনে থাকেন। তো স্যার, যাই আমরা হোক, আপনার কাছে এখন একটু আসবো। আমাদের আমি যেটা আপনার কাছে কথা। আমার কাছে দুঃখিত। আমি একটু আফসার স্যারের কাছে এসে জি, আপনার কাছে আর একটু শেষে অল্প সময়ের জন্য আসবো, স্যার। আফসার আহমেদ স্যার রয়েছেন আমাদের সঙ্গে, আপনি নিশ্চয়ই জি, আমাদের কথা শুনছিলেন। শিক্ষার যে শ্রেণী স্তর রয়েছে, যে শ্রেণী বিভাগ রয়েছে, আপনি বিশ্ববিদ্যালয় লেভেলের একজন নামকরা অধ্যাপক। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে আমরা খুব ভালো অনুভব করছি। আমি আপনার কাছে নতুন একটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আমাদের যে প্রসঙ্গটি শ্রদ্ধেয় মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার উপস্থাপন করেছেন, বিষয়টি হলো যে ডিজিটাল বাংলাদেশ, যে একটি দূরদর্শী একটা উপস্থাপনা ছিল বাংলাদেশ সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। কিন্তু মুশকিলটি হলো যে আমাদের যে 3 কোটি শিক্ষার্থী আমাদেরকে সাথে সংযুক্ত হওয়ার কথা, ক্ষেত্র বিশেষ দেখি শিক্ষকদের থেকে শিক্ষার্থীরাই বেশি অনলাইন এক্সপার্ট। অর্থাৎ যে শিক্ষা মন্ত্রণালয় এই যে নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা এসেছি, সেই জায়গায় শিক্ষকদের একটি সংক্ষিপ্ত অনলাইন হলেও একটি প্রশিক্ষণের ব্যবস্থা বোধহয় করার প্রয়োজন ছিল। আপনি কি মনে করছেন, শিক্ষকদের অন্তত এই নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা এসে এক্সপার্ট হওয়ার জন্য বোধহয় কিছু প্রশিক্ষণের দরকার ছিল? আপনি কি মনে করছেন, স্যার? থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলছেন যে শিক্ষকদের এই যে অনলাইন ট্রেনিং, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশনের জন্য একটা কিন্তু ইউজিসির একটা প্রোগ্রাম আছে। এমনকি বিভিন্ন শিক্ষক সমিতির মাধ্যমেও এই যে কোয়ালিটি এডুকেশনের জন্য একটা স্কলারশিপ দেশের বাইরে এবং দেশের মধ্যে টিচার ট্রেনিং বলেন, বা টিচার ট্রেনিং এর মধ্যে বলেন, কিংবা অনলাইন শুধু টিচিং এর জন্য আছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গবেষণা নিয়েই থাকেন মূলত। এই গবেষণা ক্ষেত্রে যে তাদের অনলাইন শিক্ষাটা নিজের অজ্ঞাতেই বাধ্যতামূলক করে ফেলেন। আর এখানে তো সরকার তারপরেও তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন ছিল আরো বেশি। আমি যেটা মনে হচ্ছে যে এই সময়ে আলাদা একটা ব্যবস্থার মাধ্যমে আলাদা একটা মাইন্ড ম্যাপ দরকার ছিল, যে আমাদের
করোনার মধ্যেই বাঁচতে হবে, করোনাতেই আছি, করোনার মধ্যেই বাঁচি। এরকম করোনার মধ্যে বাঁচতে হলে করোনার মধ্যেও আমাদের শিখতে হবে, শিখাতে হবে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানব সম্পদকে ডেভেলপ করতে হবে। আর এই মানব সম্পদকে ডেভেলপ করতে গেলে ডিজিটাল ওয়েতে আরো বেশি অংশগ্রহণ করতে হবে এবং সমৃদ্ধ করতে হবে। এইখানে আমি মনে করি এটা দরকার। তবে এইখানে আমি সবসময় সুবিধার সাথে সাথে কিছু বলবো যে কানেক্টিভিটিটা আসলে এখানে বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যাই বলেন না কেন, আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিংবা আমাদের পার্টিসিপেন্টরা তারা কিন্তু সেই কানেক্টিভিটিতে পাচ্ছে না। আমি একটা ছোট্ট গল্প বলবো, যেখানে আমার একজন ভাই আছেন। আমি একটা ছোট ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে ক্লাস 2 তে পড়ে, তো বললো খুব সাধ হলো যে ওকে একটু পড়ায় দিই। তো সেই একটা প্রবাদ আছে যে ক্লাস 2 বই নাকি বানান করে পড়তে হয়, খুব কঠিন। ওর কাছে জিজ্ঞাসা করলো যে আপনি পারবেন না? আমি বললাম যে আমি পারবো না, আমি তো অনেক বড় পড়াইতে পারি। পারবো না কেন? বললো এটা ক্লাস 2 বই, এটা অনেক কঠিন। আমি বললাম পারবেটাকে? তো বললো যে আমার স্যার পারবে। ওনার আব্বা তো একজন শিক্ষক নেতা এবং আমারও নেতা। তো রাহাদি ছেলেটির নাম। তো ওকে আমি বুঝাইতে পারি না, আমার কাছে বুঝলোই না যে আপনি একটু পারবে আর মা পারবে, আর সবচেয়ে পারবে ওর ছাত্র। তার মানে হচ্ছে ছাত্রের সাথে একটা কানেক্টিভিটি। এই যে রাহাদির এই বিষয়টা যদি আমরা খালাসি করি, যদি একজন সাধারণ ছোট্ট কোমলমতি ছবি সমগ্র বিশ্বের একটা প্রতিনিধিত্ব করতে দেই, তাহলে আমরা দেখবো কি এই ডিজিটাল সেই কানেক্টিভিটিটা আসতেছে না। এই কানেক্টিভিটিটা করতে গেলে কি আরো ডেভেলপ ডিভাইস করতে হবে। এটাকে মেনে নিয়েই কিন্তু অপূর্ণতা আছে, অনেক অপূর্ণতা আছে, মেনে নিয়েই আমাদের ডিভাইস গুলোকে সাপ্লাই করতে হবে। যারা কর্মনে, যারা সবকিছু সহজলভ্যতার মধ্য দিয়ে যেন তারা এই শিক্ষাটা গ্রহণ করতে পারে। আর এখানে আরেকটা কথা বলছেন যে আর এই ডিজিটাল বাংলাদেশে আরো কিছু ডেভেলপ করা যেত কিনা। এর বিপরীত আমাদের একটা সুবিধা আছে, অবশ্যই যেহেতু অবশ্যই দরকার। তারপর ঘরে বসে শিক্ষার একটা ওর যেমন কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, তার তো একটা জিনিস খেয়াল করেন তো, যে কয়েকদিন পরপরই আমরা অনেকের মধ্যে পাই একটা ইউটিউবে ভেসে আসছে, তোমরা তাদের সম্মান করে কথা বলবা, ওরা গরিব কৃষক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মুক্তি। এই যে সম্মান করে কথা বলা, এটা ফ্যামিলি তো শেখাবে, ফ্যামিলি থেকেই তো আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ওনার বাড়ি যারা কাজ করেন, যারা চাকর, তাদেরকে সম্মান করে কথা বলার বিষয় উনি ওনার ফ্যামিলি থেকেই শিখে আসছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অন্য বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে মামুন স্যার আছেন, ডক্টর মামুন। আমাদেরকে ছাত্র আপনি বলে কথা বলতেন। আমরা খুব হতবাক হয়ে যেতাম যে ছাত্রী বোধহয় কোনো ভুল করলো নাকি। একটা পর্যায়ে আপনি তো বললেন না, তোমরা সর্বোচ্চ প্রতিষ্ঠান, আপনার সর্বোচ্চ প্রতিষ্ঠানের ছাত্র, আপনাদেরকে তা আপনি বলতে হবে। এই যে একটা ডিজিটাল লেখাপড়া করতে যে মানুষের কাছে যাওয়া এবং যে একটা শিক্ষা পাওয়া ফ্যামিলির থেকে, আপন জনের কাছ থেকে, সেটাই আমি মিন করতে চাচ্ছি। আপন জনের কাছে আমাদের যে আমরা পরিবারের একটা সুবিধার মধ্যে আমরা ভালো শিক্ষাও নিতে পারছি। নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। আর এই শিক্ষিত জাতি মানে উন্নত জাতি। তো এই যে আমাদের ঘরে ঘরে যে সমস্ত মারা আছেন, শিক্ষিত মারা আছেন, এবং তারা আমার মনে হয় এই সময়ে এই সুন্দর ডিজিটাল বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে সহায়তা করবে। তো এই ডিজিটাল বাংলাদেশে অনলাইন লেখাপড়া করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে যেমন পিছিয়ে আছি, অনেক আবার কিছু কিছু ক্ষেত্রে তো আমরা এগিয়েও যাচ্ছি, সেটাও তো আমাদের দেখার বিষয়। সর্বোপরি আমি বলবো যে এই বর্তমান সময়ে যে শিক্ষার্থীদের
ডিভাইস দিয়ে বিভিন্ন ভাবে একটা পরিচিত করার আরো সুযোগ ছিল। ইন্টারনেট আমার মনে হয় প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটটা ফ্রি করে দেওয়ার দরকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন, এই শিক্ষা বাজেটে অনেক ভালো একটা ডেভেলপ হবে। তারপরেও এই পূর্ণতার মধ্যে অনেক অপূর্ণতা দেখা দেয়। আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশে যদি এই যে করোনাকালীন সময়ে এই সুবিধাটা থাকতো, তাহলে দেশের জন্য ভালো হতো, জাতির জন্য ভালো হতো, ছাত্রছাত্রীদের জন্য ভালো হতো এবং সব ক্ষেত্রে সুবিধা হতো। হয়তো কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে, সেটাও হচ্ছে কন্ট্রোল করতে হবে, রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেটিং সিস্টেমটাও থাকাটাও জরুরি ছিল এবং সিস্টেমটা থাকার দরকার। এ পর্যন্ত আমি বলি এই যে যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অনলাইন কাজকর্ম করার জন্য অনেকেই অনেক ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমিকা রেখেছেন আমার দেখা মতে, জানা মতে এনআই খান স্যার, সাবেক সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব ছিলেন, শিক্ষা সচিব ছিলেন। আমার মনে হয় এই সমস্ত বিশেষ ব্যক্তিত্বরা যদি এখন জাতীয় প্রয়োজনে কাজে লাগতো, আমার মনে হয় আরো ভালো হতো। এমনকি স্বাস্থ্য ক্ষেত্রেও যারা বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছেন, তাদের কাছে যদি এই মহা বিপদের সময় যদি আমরা ডেকে আনতে পারতাম, তাহলে দেশ উপকৃত হতো। আমি মনে করি এই ডিজিটাল বাংলাদেশে এখন কিছু ডিজিটাল ব্যক্তি বসে আছে, যারা হচ্ছে মূল স্রোতধারায় নেই, মূল স্রোতধারায় এনে তাদেরকে ডিজিটাল বাংলাদেশ পরিচালনার জন্য, এই করোনাকালীন সময় পরিচালনার জন্য সহায়তা করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আফসার আহমেদ স্যার, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য স্থাপনের জন্য। আমরা আসলে যারা এই প্যানেলে আছি সবাই আপনাকে চিনি, জানি। আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছিলেন, এবং সেখানের ছাত্র সংগঠনের শীর্ষস্থানীয় নেতা, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবে থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এবং সরকারের সঙ্গে আপনার আন্তরিকতা বা আপনার ব্যক্তিগত যোগাযোগ অত্যন্ত উচ্চ, সেটাও আমরা জানি। আপনার কনিষ্ঠ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনার মূল্যবান মতামতের জন্য মানুষের কল্যাণে প্রতিদিন আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের মাঝে বোধহয় রেগুলার যে মডারেটর মৌমিতা বাগচি, উনি আমাদের সঙ্গে আবার সংযুক্ত হতে পেরেছেন। বোধহয় ভালোই হবে সঞ্চালকের কাছেই সঞ্চালনার দায়িত্বটি দিলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং আমি কারিগরি ত্রুটির কারণে আপনাদের সাথে থাকতে পারিনি, আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। সেই সাথে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি অতিথিবৃন্দদের, তাদের সুন্দর মতামতের জন্য এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক বৃন্দ, কারিগরি ত্রুটির কারণে আমি থাকতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি এখন আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু এতক্ষণ আপনি আমাদের সাথে সহযোগিতায় ছিলেন, সেটা এখন প্রশ্নটি আমি আপনাকেই করব। মনিরুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। জি আচ্ছা। খুব সুন্দর দর্শকবৃন্দ, শুনছি, আপনার কণ্ঠ সুন্দর, সুন্দর করে শুনছি। জি আচ্ছা। দর্শকবৃন্দ, এখন আমাদের মাঝে আলোচনায় আসবেন সুফিয়া মহিলা কলেজ মাদারীপুর থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, এভাবে যদি দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তো শিক্ষার্থীদের কি বিপর্যয় হতে পারে জীবনে? আপনি কি বলে মনে করেন মনিরুল ইসলাম? ধন্যবাদ, ধন্যবাদ মমিতা বাগচি। আসলে আমি একটু সংশোধন করি, সহকারী প্রভাষক বলে কিছু নেই, আমি প্রভাষকই শুধু। সহকারী অধ্যাপক হয়, আর শিক্ষাক্ষেত্রে আর সহকারী বলে আর কিছু নেই। এটুকু বলছি। আর যা ক্ষতি হওয়ার ইতোমধ্যে 18 মাসে হয়েছে, আমাদের অন্যান্য আলোচকবৃন্দ বলেছেন, যা ক্ষতি হওয়ার ভীষণ ক্ষতি হয়ে গেছে। সারা পৃথিবীতে 100 কোটি শিক্ষার্থী এই ক্ষতির সম্মুখীন হয়ে আছে। বাংলাদেশের 3 কোটি শিক্ষার্থী এই বিপর্যয়ের মুখোমুখি আছে, এবং একটি পরিসংখ্যান বলছে ইতোমধ্যে 56,000 শিক্ষার্থী আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে গেছে। সুতরাং কি বিপদে আমরা পড়তে যাচ্ছি, তার থেকে বড় কথা আমরা ইতোমধ্যে অনেক ভাবেই বিপদগ্রস্ত হয়েছি। তবে আমি একটু দুই জায়গা থেকে সমন্বয় করে বলতে হবে, সরকারের এই দফায় দফায় লকডাউন বাড়ানো ছাড়া আর বিকল্প ছিল বলে মনে হয় না। আমি আমার সঞ্চালনার সময় এই কথাটি উল্লেখ করেছি। আমার সঙ্গে নিশ্চয়ই আমার অন্যান্য প্যানেল সদস্যবৃন্দ একমত হবেন যে এই করোনাকালে এই সম্মুখ যুদ্ধে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ঠেলে দেওয়া বোধহয় বুদ্ধিমানের পরিচয় হতো না। সে জায়গা থেকে সরকার অত্যন্ত যথাযোগ্য সিদ্ধান্তই নিয়েছেন।
তবে যদি এটি আমাদের এক স্যার বলছিলেন, এটি আবহাওয়া বার্তার মতো আবহাওয়া সংকেত দিয়ে এই আমাদের করোনা আমাদের কাছে আসে নাই। যেভাবে এসেছে কবে যাবে তা বলতে পারি না। আজকেও আমরা শুনেছি 200 অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং প্রায় 12,000 আক্রান্ত হয়েছে, এবং আমরা কোন ভয়াবহতার দিকে যাচ্ছি আমরা আসলে বুঝতে পারছি না। তো যদি এইভাবে আসলে চলতে থাকে তাহলে যতভাবেই আমরা বলি না কেন, আমরা যতই ডিজিটাল বাংলাদেশের কথা বলি না কেন, অনলাইন ক্লাসের কথা বলি না কেন, এই প্রজন্ম একটি বিরাট বঞ্চিত হবে এবং যার ফলাফল আমাদের বুঝতে আরো কয়েক বছর সময় লাগবে। আমরা যদি এই প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা থেকে, সরাসরি কন্টাক্টের জায়গা থেকে, শিক্ষক শিক্ষার্থীর যে শিক্ষা শিক্ষণ প্রণালীর সঙ্গে সরাসরি সমন্বয়ের জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে আরো বিরত থাকি বা থাকতে হয়, আমাদের থাকতে বাধ্য হই, তাহলে আমাদের এই প্রজন্মের একটি বিরাট শূন্যতা তৈরি হবে। ধরেন যে আমরা একবার এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা অটো পাস হয়েছে, বাধ্য হয়েছি আমাদের পরিস্থিতির কারণে। আবার একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উন্নীত হওয়ার সময় আমরা অটো পাস করতে হয়েছে, এবং সরকারও বিভিন্ন ভাবে চেষ্টা করছে কিভাবে সম্পৃক্ত করা যায় শিক্ষার্থীদের। কিন্তু আসলেই শিক্ষকতা জিনিসটাই এমন যেটি এটি আসলে সরাসরি শিক্ষক এবং শিক্ষার্থীর সরাসরি কন্ট্যাক্ট ছাড়া এটি ঠিক সুন্দরভাবে ফলপ্রসূ হয় না। এর আসলে বিকল্প নেই। আমরা প্রাগৈতিহাসিক আমল থেকে, যখন থেকে আমরা শিক্ষার কথা শুনি, তখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনি আমরা সক্রেটিসের, অ্যারিস্টটলের একাডেমি, প্লেটোর একাডেমি, এইসব একাডেমি আসলে প্রাগৈতিহাসিক আমল থেকে, শিক্ষার প্রাচীন আমল থেকে রয়েছে। সুতরাং একাডেমিক শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সমন্বয় থাকতে হবে, সরাসরি কন্টাক্ট থাকতে হবে। সেই কন্টাক্ট যদি না থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই যে একটা গ্যাপ আমাদের হচ্ছে, সেই গ্যাপের একটি ভয়াবহ ফলাফল আমরা দেখতে পাবো বলে মনে করি। তো আমার মনে হয় যে এই যে ওয়েবটা এখন চলছে, নিশ্চয়ই ওই ওয়েব থেকে আমরা মুক্তি পাবো এবং এটি শেষ হবে। তখন বোধহয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান আবার প্রাণ চঞ্চল হবে। আবার শিক্ষকেরা তাদের প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে যে পবিত্র শিল্পকলা শিক্ষকতার সেটি প্রদর্শন করবেন, হয়তো আমরা কাটিয়ে উঠবো। আর যদি না উঠতে পারি, আমি উল্লেখ করেছি, এর একটি শূন্যতা আমরা বছর কয়েক পরে লক্ষ্য করব। ধন্যবাদ। মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে আসছি। আমি 2 মিনিটের জন্য আবার যেতে চাচ্ছি সহকারী অধ্যাপক, স্টাফপুর ইউনিভার্সিটি, মোহাম্মদ আফসার আলী। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আফসার আলী। জি ম্যাডাম। ঠিক আছে, আপনার কাছে আমার 2 মিনিটের জন্য একটা ছোট একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে, করোনাকালীন সময়ে শিক্ষার্থী যে ক্ষতি হচ্ছে, আমাদের দীর্ঘ 3 বছর প্রায় আমরা করোনাকালীন সময়ে আছি। তো এই সময় যে দীর্ঘ সময় আমাদের শিক্ষার্থী সাথে করোনা যদিও বা স্থায়িত্ব হয়, সেক্ষেত্রে সরকার কি করবে বলে বা কি ধরনের সুযোগ সুবিধা আমাদের শিক্ষার্থীদের দেওয়ার উচিত বলে আপনি মনে করেন তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য? মোহাম্মদ আফসার আলী। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বুঝতে পেরেছি যে এই করোনাকালীন সময়ে সরকার শিক্ষার্থীদের কিভাবে করতে পারতেন, আর শিক্ষার্থীরা এই করোনাকালীন সময় কি করতে পারতেন। প্রথমে আমি আছি সরকার। জিনিসটা দেখেন, ডিজিটাল বাংলাদেশের মধ্যে দিয়ে এখন সবকিছু উন্মুক্ত হয়ে গেছে। যে যেমন বিশ্বতে একটা গ্রাম, একখানকার খবর, এক দেশের খবর অন্যখানে একটা কয়েক সেকেন্ডের ব্যাপার। এখন মনে হয় সেই গ্রামটা তো শহর হয়ে গেছে আর বিশ্বটা একটা গ্রাম হয়ে গেছে, সেটা এই ডিজিটাল অবস্থার কারণে, ডিজিটালাইজেশনের কারণে। আর এই ডিজিটাল করে সরকার যে জিনিসটা করছেন, যে কি ক্ষতিটা হচ্ছে এবং সরকার এই ক্ষতি পোষায় নেওয়ার জন্য কি করতে পারতেন। ক্ষতি হতো বহু। আমার যেখানে মনে হয় যে সরকার সব দিক থেকে প্রণোদনা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছে। খেয়াল করবেন, এমনকি সবচেয়ে বিপর্যস্ত খাত এই দেশে অর্থনৈতিক খাত,
সেই অর্থনীতির খাতটা চাঙ্গা করেছেন প্রণোদনা দিয়ে, ইনসেন্টিভ দিয়ে সেখানে চাঙ্গা করেছেন। এমনকি রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে 15.3% হচ্ছে রপ্তানি আয় বেড়েছে। উৎপাদন বিভিন্ন এগ্রো প্রোডাকশনটা এর মধ্যে অনেক গুণ বেড়ে গেছে। তারপর ব্যবসা বাণিজ্যের গতি পরিবর্তন বেড়ে গেছে, রিমিটেন্স বেড়ে গেছে। আসলে সরকার এই জিনিসগুলো খেয়াল করছেন। সেই সাথে যদি এই মুহূর্তে যদি আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা প্রণোদনার ব্যবস্থা করতেন, এই প্রণোদনার ব্যবস্থা এই কারণে করতেন, যারা শিক্ষক আছেন, পোস্ট বেস টিচার, তারা কিন্তু চাকরি হারানোর পথে, কারণ এই সময় তাদের 16-17 মাস ধরে বেতন নাই। তারপর যারা অনেকে আছেন যে এনরোলমেন্টের কারণে ক্লাস নিতে পারছে না সরকারি বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমার মনে হয় সেখানে একটা ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজন ছিল। একজন শিক্ষককে যদি দেওয়া হতো সেই সর্বোচ্চ সম্মান হতো এবং শিক্ষক সম্মানিত সহকারে বাঁচতে পারতেন। এখানে দেখছেন জাপান কিন্তু শিক্ষকদের কি করতে হবে এটা কিন্তু সরকার ভাবে এবং সর্বোচ্চ সম্মান দেয়। আমার মনে হয় এমন কিছু করা যেত যে একটা ইনসেন্টিভ দেওয়া, আর ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য সর্বোচ্চ সব ক্ষেত্রে একটা ডিভাইসটা হচ্ছে তাদের কাছে প্রোভাইড করা প্রয়োজন ছিল। আর এই সময় আরেকটা জিনিস যেটা হচ্ছে যে করোনার সময় থেকে যে ডিজিটালাইজেশনে কি শিখেছে ছাত্ররা এবং কি করছেন, সেটা হচ্ছে দেখবেন এই ঈদের সময় ছেলে তার হচ্ছে ডিজিটাল কায়দায় গরু পুষেছে। এখন ডিজিটাল কায়দায় গরু পুষেছে, আগে বাপ যে কায়দায় করতো ছেলেটা একটা আরো উন্নত ভাবে করছে। এখন দেখা যাচ্ছে ওই ছেলেটা করোনার সময় বসে থেকে সংসারকে হেল্প করছে। তারপরে হচ্ছে এই যে ডিজিটাল সময়ে এসে আর এই যে করোনার সময়ে এসে ডিজিটাল পদ্ধতিতে এদেশের সন্তানরা অনেক বেশি উৎপাদন করছেন। এমন দেখা যাচ্ছেন যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকে অনেক বেশি আয় করছেন। দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা অনেক ফ্যামিলি, অনেক ইয়াং ছেলে ঘরে বসে বসে কিন্তু আয় করে সংসার চালাচ্ছে। তার মানে এই যে এই ডিজিটালাইজেশন, এই করোনার সময় এই ডিজিটালাইজেশন অনেক হেল্পফুল হয়েছে। তো সর্বোপরি আমার কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে শিক্ষক ছাত্রদের সকল প্রকার ডিভাইস দিয়ে এবং যথাসম্ভব একটা ইনসেন্টিভ দিয়ে তাদের মর্যাদার সঙ্গে থাকার একটা ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই আপাতত ধন্যবাদ আমার সুযোগ দিলার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আফসার আলী, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন এবং আমাদের সেই কামনা থাকবে যাতে আমাদের শিক্ষার্থীরা এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে। প্রিয় দর্শক বৃন্দ, সময় একদমই সংকীর্ণ, আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। আমি পুনরায় আমাদের আজকের অতিথি বৃন্দদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সব ব্যস্ততম সময় থেকে কিছু সময় আমাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আবারও আমাদের সকল অতিথি বৃন্দদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার সাথে মানুষের কল্যাণের প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। তার আগে বলে রাখি, আমাদের অনুষ্ঠানটি একই সাথে সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা আমাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়ে থাকি এবং আমাদের প্রশ্নের ভিত্তিতে দিয়ে থাকেন তারা যুক্তিসম্মত মতামত। দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলটি দেখতে হলে অবশ্যই করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দর্শকবৃন্দ, করোনার সময় অবশ্যই মাস্ক পরবেন এবং সাবধানে সুস্থ থাকবেন। আজকে অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোভিড নওয়াজ এবং কারিগরি সহযোগিতায় ছিলেন হাসানুর রহমান সুমন। দর্শকবৃন্দ, আমি পুনরায় আবার আমাদের অতিথি বৃন্দদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি মৌমিতা বাগচি এখানেই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার।